অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা, বললেন অ্যানি। জানাবো গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। জানাবো সবচেয়ে বেশি ভাঙন জাতীয় পার্টিতে। এবং সর্বশেষে জানাবো যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক আগামী সপ্তাহে, বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা, বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা, 10 মাসেও সেটি করেনি। তবে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক বিষয় নিয়ে ওনার সঙ্গে দেখা করার, আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার। যাই হোক, হয়নি। তবে বিএনপি আশাবাদী আগামী দিনে অন্তর্বর্তী সরকার তা করবেন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই ভালো মানুষ। কয়েকদিন পূর্বে তিনি লন্ডনে সফর করেছেন। সেখানে তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকে নির্বাচন ও সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল। এতে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আনন্দিত। তারেক রহমানের সঙ্গে বিদেশে বসে কথা বলা কোনো অপরাধ নয়, বরং আরও আগে কথা বলা দরকার ছিল। কারণ বিএনপি একটি বড় দল, জিয়াউর রহমানের দল, আপসী নেত্রীর দল। তাহলে এত বড় দলের নেতার সঙ্গে কথা বলবে, এটা তো স্বাভাবিক। বুঝতে হবে, তারেক রহমান বিদেশে বেড়াতে যাননি, বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছেন। তার সঙ্গে বৈঠক হয়েছে, এটি আমাদের চাওয়া পাওয়া ছিল। তিনি আরও বলেন, লন্ডনের ওই বৈঠকটি 2-4 জন মেনে নিতে পারছে না। তারা বলার চেষ্টা করছে বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা বলবো, এ কথা বলা তাদের ঠিক হয়নি, দরকার ছিল না। কারণ আমরা সবাই মিলে ফ্যাসিবাদের পতনে আন্দোলন করেছিলাম। আমরা বলবো, এ কথা বলা তাদের ঠিক হয়নি, দরকার ছিল না। কারণ আমরা সবাই মিলে ফ্যাসিবাদের পতনে আন্দোলন করছিলাম, জেল খেটেছি, ত্যাগ স্বীকার করেছি। এসবের মূল উদ্দেশ্য ছিল দেশ ও দেশের মানুষকে ভালো রাখা। সে লক্ষ্য ছিল লন্ডনের বৈঠক। অ্যানি বলেন, স্বাধীনতার পরে আওয়ামী লীগের ভূমিকা ভালো ছিল না। রক্ষী বাহিনী দিয়ে মানুষকে অত্যাচার করেছে, দুর্নীতি করেছে। তখন দেশে দুঃশাসন ও দুর্ভিক্ষ ছিল। সেখান থেকে আওয়ামী লীগ বের হয়ে আসেনি। পূর্বের ন্যায় বিগত 17 বছরেও দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, বিরোধী মতের লোকদের দমন পীড়ন করেছে। ওরা কখনো সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি, করার চিন্তাও করেনি। তারা সবসময় প্রভাব বিস্তার, লুটপাট ও মানুষকে জিম্মি করে ক্ষমতায় ছিল। এরা অত্যাচারিত দল, খুনির দল। এজন্য জুলাই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শুধু হাসিনাদের বিচারের অপেক্ষায় মানুষ। সবচেয়ে বেশি ভাঙন জাতীয় পার্টিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একই নামে সবচেয়ে বেশি ব্র্যাকেটবন্দি হয়েছে সাবেক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি। বর্তমানে জাতীয় পার্টি নামে 7টি দলের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে 3টি অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই ও স্ত্রীরা। এরশাদের জীবদ্দশায় জাতীয় পার্টি নামে 5টি দল ছিল। মৃত্যুর পর তার সাবেক স্ত্রী বিদিশার ইচ্ছায় নতুন জাপা নামের আরেকটি দল হয়। সবশেষে 2024 সালের 20 এপ্রিল এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ ভাগ হয়ে যায়। যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক আগামী সপ্তাহে, বললেন ট্রাম্প। পারমাণবিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহে আলোচনা করবেন। এর মধ্য দিয়ে ইসরায়েল ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে যে সংলাপ ব্যাহত হচ্ছিল তা আবার শুরু হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমি তোমাদের একটা কথা বলি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটা চুক্তিও সই করতে পারি, তবে আমি জানি না। গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে।
গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন এমন তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি এ ধরনের কর্মকর্তাদের তথ্য বা অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হতো বলে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে। এমন এক ঘটনার উদাহরণ তুলে ধরা হয় 4 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে। গত সোমবার প্রকাশ করা তদন্ত কমিশন প্রতিবেদনে একটা অংশে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টিও রয়েছে। এমন এক ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরে আটকে রাখা এক বন্দীকে হত্যা করার নির্দেশ পেয়েছিলেন র্যাবের গোয়েন্দা শাখার কর্মরত এক কর্মকর্তা। কারণ তার এক সহকর্মীর অসতর্কতার কারণে ওই বন্দীর অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু এই কর্মকর্তা বেআইনি এই হত্যাকাণ্ডে জড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাকে নাকি বলেছিলেন, যদি উনাকে মারতে হয় তাহলে আমাকে এখানে থেকে সরিয়ে দিন, আমি মারব না। শেষ পর্যন্ত বন্দীকে হত্যা করা হয়নি এবং ওই কর্মকর্তা 5ই আগস্টের পরও চাকরিতে বহাল ছিলেন। এ দ্বারা বোঝা যাচ্ছে বেআইনি আদেশ অমান্য করলেই তাৎক্ষণিক খারাপ পরিণতি হতো এমন নয়। এ ঘটনাকে অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর প্রতিবাদের ঘটনা উল্লেখ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, এটি পুরোপুরি কাকতালীয়ভাবে উন্মোচিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সহকর্মী 5ই আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে হাতে লেখা 2টি চিঠি আবিষ্কার করেন। ওই চিঠি দুটি র্যাবের 2 জন কর্মকর্তা বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লেখা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়, এগুলো কোনো আনুষ্ঠানিক চিঠি ছিল না, বরং ব্যক্তিগত ঘোষণাপত্র ছিল। তবু স্পষ্টতই এগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি চিঠিগুলো 2015 থেকে 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন। চিঠিগুলোর একটিতে লেখা ছিল, যখন র্যাব কর্তৃপক্ষ আমাকে অভিযানে যাওয়ার নির্দেশ দেয় তখন আমি বলেছিলাম যে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর কোনো পরিকল্পনা থাকে যা দেশের আইন দ্বারা অনুমোদিত নয় তাহলে আমি এই ধরনের কাজে অংশ নিতে পারি না। কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, 5ই আগস্টের পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার প্রকাশ্য বক্তব্য থেকে জানা যায় ওই কর্মকর্তারা দ্রুত একটি মিলিটারি পুলিশ চেকপোস্টের আশ্রয় নিয়েছিলেন, যেখান থেকে তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয় এবং লক্ষণীয়ভাবে আদেশ অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তাদের আদেশ অমান্য করার খবর তখনকার সর্বোচ্চ রাজনৈতিক মহলেও পৌঁছে গিয়েছিল। তদন্ত কমিশন এই ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলেছেন, জুনিয়র কর্মকর্তা দ্বারা রচিত এই হাতে লেখা চিরকুটগুলোর অস্তিত্ব এবং সেগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার বিষয়টি তার ব্যক্তিগত তত্ত্বাবধানের বিস্তৃতি ইঙ্গিত করে। প্রায় 1 দশক ধরে এসব নথি সংরক্ষণ করার সিদ্ধান্তটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে 5ই আগস্টের পর ওই চিঠি বা চিরকুটগুলো আবিষ্কৃত হওয়া কেবল নিপীড়ন যন্ত্রের ক্ষুদ্রতম অংশের সঙ্গেও শেখ হাসিনার সক্রিয় জড়িত থাকার প্রমাণই দেয় না, বরং সীমিত এবং বিপদসংকুল হলেও সর্বোচ্চ দমনমূলক পরিবেশেও যে অবৈধ আদেশ অস্বীকারের জন্য অল্প কিছু হলেও স্থান ছিল, কর্মকর্তাদের বিবেকবোধ যে পরিস্ফুটিত হতে পারত, এটিরও বিরল স্মারক হিসেবে কাজ করে। গুমের রাজনৈতিক সংশ্লিষ্টতার দিক তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, গুমের আদেশ দেওয়ার সময় ডিজিএফআইতে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা কার্যত সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে শেখ হাসিনা ও মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের মধ্যবর্তী সংযোগকারীর ভূমিকায় ছিলেন। উদাহরণস্বরূপ ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তদন্ত কমিশনকে জানান, জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে বন্দী থাকা হুম্মাম কাদের চৌধুরীর বিষয়টি তিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন। ডিজিএফআইতে কর্মরত একজন কনিষ্ঠ কর্মকর্তা কমিশনকে জানিয়েছেন, তিনি তার পরিচালককে এক বন্দীর ভবিষ্যৎ নিয়ে এমনভাবে কথা বলতে শুনেছিলেন যাতে স্পষ্ট ছিল শেখ হাসিনা ওই বন্দী সম্পর্কে অবগত ছিলেন এবং এ বিষয়ে নিজস্ব মত দিয়েছিলেন। মন্তব্যটি যে রকম সহজ ভঙ্গিতে করা হয়েছিল তা ইঙ্গিত করে যেসব ঘটনা আপাত দৃষ্টিতে অগুরুত্বপূর্ণ মনে হতো, প্রতিষ্ঠানের ভেতরে সেসব ক্ষেত্রেও শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল বলেও প্রতীয়মান হয়। অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন বলছে, এসব জ্যেষ্ঠ কর্মকর্তাই বেসামরিক আদেশদাতাদের সঙ্গে সামরিক বাহিনীর বাস্তবায়ন কাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থান করতেন।
এটি স্পষ্ট যে এই ধরনের ঘটনা নিরাপত্তা বাহিনীর নিজস্ব কাঠামো থেকে নয়, বরং রাজনৈতিক আদেশের ভিত্তিতে পরিচালিত হয়েছে। বহু বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে গুমের ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করে এসেছে। বারবার বিকল্প ব্যাখ্যা দিয়েছে, যেমন গুম হওয়া ব্যক্তি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন বা অপরাধে জড়িত ছিলেন। তবে শেখ হাসিনার নির্দেশের দায় প্রমাণ করতে পারে এমন সাক্ষ্যদাতারা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আওয়ামী লীগের বর্তমান অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত 16 এপ্রিল আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত আবারও প্রকাশ্যে দল বা এর নেতৃত্বের কোনো ভূমিকার কথা অস্বীকার করেন। তবে এবার তিনি দাবি করেন, তাদের শাসনামলে বলপূর্বক গুমের ঘটনা যদি কিছু ঘটে থাকে, তা শুধু সামরিক বাহিনী নিজস্ব উদ্যোগে ঘটতে পারে। এ ধরনের কাজ শেখ হাসিনা বা তার মন্ত্রিসভার কোনো সদস্যের নির্দেশনায় করা হয়নি। অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনাগুলোর বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বয়ান তুলে ধরা হচ্ছে তাতে সামরিক বাহিনীকেই একমাত্র দোষী হিসেবে চিহ্নিত করছে, যা একদিকে অসত্য, অন্যদিকে বেসামরিক নেতৃত্বের দায় সম্পূর্ণরূপে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে একটি আরও উদ্বেগজনক নতুন ধারা স্পষ্ট হয়ে উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যেসব ব্যক্তি শুরুতে গুমের ঘটনার সংশ্লিষ্ট ছিলেন না, যাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা এমন অপরাধে অংশগ্রহণ করেননি, তারাও এখন এক ধরনের দ্বিতীয় স্তরের অপরাধে জড়িয়ে পড়ছেন। যাদের বিরুদ্ধে বৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের পলায়নে সহায়তা করে এই ব্যক্তিরা নতুন করে অপরাধে লিপ্ত হচ্ছেন। অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা শাসনামলের নিরাপত্তা বাহিনীর ভেতরে গুম, রাজনৈতিক নিরপেক্ষতা কিংবা প্রতিষ্ঠানগত জবাবদিহির মতো বিষয়ে প্রশ্ন উঠেছিল। যেসব সদস্য এই প্রশ্ন তুলেছিলেন বা ভিন্নমত পোষণ করেছিলেন, তাদের প্রায় ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। বয়স 40-এর কোঠায় একজন কর্মকর্তা তদন্ত কমিশনকে জানিয়েছেন, গুম বিষয়ে তিনি নিজস্ব মত প্রকাশ করেন এবং তৎকালীন সরকার নির্ধারিত অবস্থান মেনে চলেনি। এজন্য সহকর্মীদের কাছ থেকে তাকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তিনি কমিশনকে বলেন, প্রতিটি নতুন পোস্টিংয়ের আগে তার নতুন কর্মস্থলে সহকর্মীদের সতর্ক করে দেওয়া হতো, যাতে তাকে বিশ্বাস না করা হয়। আপনি তার পারিবারিক যোগাযোগের উপর নজরদারি করা হতো, তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ আনা হতো। যদিও তিনি কখনো কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেননি, তারপরও তথাকথিত অভ্যন্তরীণ তদন্ত এবং নিরাপত্তা ছাড়পত্র বাতিলকরণের মতো প্রশাসনিক অস্ত্র ব্যবহার করে তার পেশাগত অগ্রগতি নষ্ট করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।